তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত। ঢাকা দিল্লি সম্পর্ক স্বার্থের ভিত্তিতে জানান পররাষ্ট্রমন্ত্রী। হাই কমিশনারের সঙ্গে বৈঠক। বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার। বিরল প্রত্যাবাসন উদ্যোগের ঘোষণা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। এবং সেবার গতি ও স্বচ্ছতা বাড়াতে দুবাই কনসুলেটে চালু হলো ইন্টিগ্রেটেড কিউ সিরিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম। খুশি প্রবাসীরা। স্বাগত প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অপেক্ষায় রয়েছে ভারত, জানান ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। আর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, স্বার্থ ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেই এই সফরের বিষয়ে সিদ্ধান্ত হবে। বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসেন তারা। সংবাদ সম্মেলনে জানান, বৈঠকে গুরুত্ব পেয়েছে দ্বিপাক্ষিক নানা বিষয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় দায়িত্ব নিয়ে আসার পর প্রথমবারের মতো বৈঠক করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে। আলোচনা চলে লম্বা সময় ধরে। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে আসেন দুজন। কেন্দ্রবিন্দুতে চলে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের প্রসঙ্গ। দীনেশ ত্রিবেদী জানান, বাংলাদেশের সরকার প্রধানের সফরের দিকে সাগ্রহে তাকিয়ে আছে দিল্লি। That I think is the prerogative of the Honorable Prime Minister, and of course from our side I can tell you for sure that we are anxiously waiting for the Honorable Prime Minister of Bangladesh for a visit to India, and I'm sure in the near future it will happen. We are very hopeful, and we are all looking forward to that. সফরের বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, ইতিবাচক আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে যাবে স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে। সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা এগিয়ে নিয়ে যাব, এই বিষয়ে আমরা একমত পোষণ করি। কেবলমাত্র দুই দেশের সম্পর্ক সাধারণভাবে উন্নীত করার বিষয়ে আমরা কথা বলেছি। প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বিষয়ে আপনি বলেছেন, আমরা সেটা এখন রিভিউ করছি। আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেব। কেবল দিল্লি নয়, ওয়াশিংটনের সঙ্গেও বিভিন্ন ইস্যুতে আলোচনার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। জানান, শিগগিরই যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন আঞ্চলিক বিষয়ে আলোচনা হবে। সবকিছু আমাদের সমন্বিতভাবে দেখতে হচ্ছে। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সেবার গতি ও স্বচ্ছতা বাড়াতে ইন্টিগ্রেটেড কিউ সিরিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে দুবাইয়ে বাংলাদেশ কনসুলেট। প্রবাসী বাংলাদেশিরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থা কনসুলার সেবা গ্রহণকে আরও আরামদায়ক এবং কার্যকর করবে। আরব আমিরাত থেকে সিরাজুল হকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের ডিজিটাল কনসুলার সেবা নিশ্চিত করতে চালু হয়েছে ইন্টিগ্রেটেড কিউ সিরিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম। প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থার মাধ্যমে কনসুলার সেবা এসেছে আরো শৃঙ্খলা, গতি ও স্বচ্ছতা। একই সঙ্গে কমেছে সময়ের অপচয় এবং দীর্ঘক্ষণ অপেক্ষার ভোগান্তি। এই অটোমেটেড যে সিস্টেমটা আসলো, এটাতে আমাদের প্রবাসীরা, আমি নিশ্চিত যে অনেক দ্রুত সেবা পাবে এবং আমাদের কনসুলেটের যে সেবার যে এফিসিয়েন্সি সেটাও আরো অনেক বাড়বে বলে আমি আশাবাদী। আগে কনসুলেটের সেবা নিতে এসে উপচে পড়া ভিড়, বিশৃঙ্খলা এবং তীব্র গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। এতে নারী, শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হতেন। নতুন কিউ সিরিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম চালুর ফলে সেই দীর্ঘক্ষণের ভোগান্তি অনেকটাই কমেছে। কনসুলেটের ভিতরে স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য এটাই আমি মনে করি একটা যথেষ্ট। এখানে আমরা এই লাইনটা আর দেখতে হবে না, টোকেনটা দিয়ে যাদের জায়গা বসিয়ে দিতে হবে, বুঝতে পারবে যখন নম্বরটা আসে তখন তার কাজটা হইল। বর্তমানে এই আধুনিক টোকেন ব্যবস্থার মাধ্যমে প্রবাসীরা 14টি ভিন্ন ক্যাটাগরির কনসুলার সেবা দ্রুত, সহজ ও সুশৃঙ্খল ভাবে গ্রহণ করতে পারছেন। নতুন এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সেবা গ্রহীতারা। অনেক লোককে এখানে দীর্ঘক্ষণ বসে থাকতে হতো তার সময়টা আসার জন্য। এখন কিউআর সিস্টেম চালু করাতে তাদের মূল্যবান সময়টা বাঁচবে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়ন অংশ হিসেবে দুবাই কনসুলেটের এই প্রযুক্তি নির্ভর উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন প্রবাসীরা। তাদের প্রত্যাশা, ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে কনসুলার সেবা হবে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। দীর্ঘদিন পর বিরল এক প্রত্যাবাসন উদ্যোগের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বুধবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এই তথ্য জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এছাড়া মালয়েশিয়া থেকেও ৫,০০০ রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার। স্থানীয় সংবাদ মাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, এই চুক্তিকে দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধান এবং মালয়েশিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন আনোয়ার ইব্রাহিম। সংযুক্ত আরব আমিরাতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম নিউজ 24 এর প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আব্দুল আলিম সাইফুলের সভাপতিত্বে এবং সাংবাদিক এম এ মুসার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি নেতা শহীদুল ইসলাম। কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আরও ছিলেন সিআইপি জসিমউদ্দিন, আব্দুল খালেক, সরকার, আহাদুজ্জামান, মিনহাজুল আবেদিন, সাইফুল, মাসুদ পাটোয়ারি, আলম, আরিফ, আনোয়ার সহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক, ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। যারা বাংলাদেশ সরকার থেকে স্বীকৃতি অর্জন করেছেন তাদের আজকে যেহেতু একটা নিউজ প্রতিষ্ঠাবার্ষিকী, আমি যেহেতু একজন প্রবাসী ওই হিসেবে আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে নিউজ করে সফলতা কামনা করছি। 2016 সালে এই চ্যানেল শুরু হয়েছিল। আজ পর্যন্ত এটা আমাদের দেশের অন্যতম গণমাধ্যম হিসেবে আমরা আমাদের পরিচিত। ফ্রান্সের রাজধানী প্যারিসে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঢাকা ক্লাব ফ্রান্সের অভিষেক, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্যারিসের একটি হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় পুরো আয়োজন। অনুষ্ঠানে সংগঠনের অন্যতম উপদেষ্টা ও পৃষ্ঠপোষক সত্তার আলী সুমন শাহ আলম ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এতে রানা রহমান সভাপতি এবং কামাল আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। প্রবাসের ব্যস্ত ও কর্মমুখর জীবনে মানসিক প্রশান্তির খোঁজে গান, কবিতা ও আবৃত্তির আসরে মিলিত হন যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসকারী সংস্কৃতিমনা বাংলাদেশিরা। আনন্দ ঘর যেন হয়ে ওঠে সুর, ছন্দ আর ভালোবাসার এক অনন্য মিলন মেলায়। অংশগ্রহণকারীদের মতে এমন সাংস্কৃতিক মিলন মেলা প্রবাস জীবনের মানসিক চাপ কমিয়ে শরীর ও মনে ইতিবাচক প্রভাব ফেলে। নিরন্তর সংগ্রাম করে চলা প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা সুর আর ছন্দের মধ্যেই খুঁজে পান নতুন উদ্দীপনা, প্রাণের স্পন্দন এবং শিকড়ের টান। বাহরাইনে অনুষ্ঠিত হয়েছে জমকালো চ্যাম্পিয়ন্স কাবাডি লীগ। বাহরাইন কাবাডি ফেডারেশনের উদ্যোগে ইসা টাউনের ঐতিহ্যবাহী খলিফা স্পোর্টস সিটিতে হয় এই টুর্নামেন্ট। টানটান উত্তেজনাপূর্ণ এই আসরে স্বাগতিক বাহরাইনের পাশাপাশি বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সহ মোট 7টি শক্তিশালী দল অংশ নেয়। প্রবাসী খেলোয়াড়দের দারুণ নৈপুণ্যে প্রতিটি ম্যাচই পরিণত হয় হাড্ডাহাড্ডি লড়াইয়ে। বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় অংশ নেয় প্রবাসী বাংলাদেশিদের দল বাংলাদেশ টাইগার্স। এই আয়োজন প্রবাসী কমিউনিটির মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে। কানাডার সাসকাচুয়ান প্রদেশে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে হয়ে গেল দিনব্যাপী বনভোজন। আনন্দ উৎসবের এই আয়োজনে ছিল খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, র্যাফেল ড্র এবং আকর্ষণীয় পুরস্কার, যেখানে অংশ নেন অন্তত 700 প্রবাসী বাংলাদেশি। সবুজ ঘেরা পার্ক জুড়ে উৎসবের আমেজ। কানাডার সাঙ্কাচুয়ানের সাঙ্কাটুন থেকে প্রায় 40 কিলোমিটার দূরে বনভোজের আয়োজন পরিবার পরিজন নিয়ে প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে।
জালালাবাদ অ্যাসোসিয়েশন অব সাংকাচুয়ানের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানে ছিল খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা ও রাফেল ড্র। প্রথম পুরস্কার হিসেবে কারাভান গাড়ি জেতেন লিপি রানী দেব। প্রায় 700 প্রবাসী বাংলাদেশি তাদের পরিবারের সদস্যরা এই বনভোজনে অংশ নেন। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে মিলন মেলাকে আরও প্রাণবন্ত করে তোলে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শিল্প খাতে গ্যাস সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে সচিবালয়ে টেক্সটাইল খাতের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন তিনি। বিএমডিএ চেয়ারম্যানের সঙ্গেও বৈঠক করেন সরকার প্রধান। বলেন, বরেন্দ্র অঞ্চলের সেচ সংকট নিরসনের বিশেষ উদ্যোগের কথা। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো শিশু তাহসিন। দীর্ঘদিন ধরে শিল্প কারখানায় গ্যাস সংকটে বিপাকে ব্যবসায়ীরা। গ্যাস নির্ভর বিভিন্ন কারখানায় প্রয়োজনীয় চাপ না থাকায় বয়লার ও উৎপাদন যন্ত্রপাতি স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না। অনেক প্রতিষ্ঠান সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদন করছে। কোথাও কোথাও উৎপাদন লাইন বন্ধ রাখতে হচ্ছে। এতে সামগ্রিকভাবে অর্থনীতিতেও পড়েছে বিরূপ প্রভাব। এমন বাস্তবতায় শিল্প খাতে গ্যাস সংকট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন শিল্প উদ্যোক্তারা। বৈঠক শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ সভাপতি জানান, প্রধানমন্ত্রী শিল্প খাতের গ্যাস সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন। গ্যাসের যে সংকটটা আছে এটা তো নতুন সংকট না, এটা অনেক পূর্বের। আপনার সময় উপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। তো উনি দুটো অফিসারিও স্থাপন করবেন বলে বলেছেন এবং এটা নিয়ে বহির্বিশ্বে ওনাদের আলোচনাও চলছে। আজকে যে অ্যাটেনশন পাচ্ছি, আদর সমাদর পাচ্ছি বা আমাদের কথা যে শোনা হচ্ছে, এটা গত 17 বছর যদি আমাদের শুনতো তাহলে আজকে আমাদের এই দুরহ অবস্থা হইতো না। বরেন্দ্র অঞ্চলের সেচ সংকট নিরসনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএর চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন। জানান, বরেন্দ্র অঞ্চলের সেচ ও কৃষি উন্নয়নে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা নতুন প্রযুক্তি নিয়ে এসেছি, সেখানে আমরা সারফেস ওয়াটার ইউজ করে আমরা ওই অঞ্চলের কৃষকদের সেচের চাহিদা মেটাবো। আমরা ডবল লিফটিং পদ্ধতিতে বিভিন্ন নদী থেকে পানি সংগ্রহ করে সেখানে খালে দিব। খাল থেকে আবার একটি লিফটিং করে আমরা ওই অঞ্চলে কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য, কৃষকের পানির চাহিদা মেটানোর জন্য আমরা কাজ করব। সেক্ষেত্রে আমরা কী কাজ করতে পারি সেই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করেছি। আমাদের প্রতিটি বিষয়ে প্রধানমন্ত্রী একমত পোষণ করেছেন। এদিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো শিশু তাহসিন। সোমবার আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাসিত ছিল দীর্ঘদিন বাকরুদ্ধ তাহসিন। তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী তাহসিনকে সচিবালয়ে ডেকে নিয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী নিজের স্বাক্ষর করা একটি বাস্কেটবল এবং ড্রোন সেট উপহার হিসেবে তুলে দেন তাহসিনের হাতে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় ছাত্রদলের 11 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 100 জনের বিরুদ্ধে মামলা করেছে এনসিপি। এর আগে ব্যারিকেড ভেঙে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জে যাওয়ার পথে এনসিপি নেতাদের আটকে দেয় পুলিশ। এদিকে হবিগঞ্জে ছাত্রদল ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে 144 ধারা জারি রেখেছে প্রশাসন। মোতায়েন রয়েছে বিজিবি। শ্রীকান্ত গুপের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলার ঘটনা ঘটে। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আহত হন অনেকে। এর প্রতিবাদে বুধবার হবিগঞ্জে কর্মসূচির ডাক দেয় এনসিপি। একই স্থানে সমাবেশ ডাকে বিএনপি। সাংঘর্ষিক পরিস্থিতি এড়াতে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারির পাশাপাশি 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। বিকেলে মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন এনসিপি নেতারা। শ্রীমঙ্গলে সড়কে ট্রাক ও ট্রাক্টর রেখে ব্যারিকেড দেয় পুলিশ। যেখানে 144 দেয়া, আমরা এখন ওই এরিয়াতেই পর্যন্ত যাই নাই। আমরা প্রায় 60-70 কিলো দূরে আছি। আমরা ওখানে যাই এবং আমরা আপনাকে এটা ক্লিয়ার করি, এটা আমরা কোনো দলের বিপক্ষে যাইতেছি না, প্রশাসনের বিপক্ষে। ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলে হবিগঞ্জের কামাইছড়ায় আবারও আটকে দেয় পুলিশ। আমরা বলেছি মামলা না নিয়ে আমরা মাঠ ছাড়বো না, আমরা হবিগঞ্জ ছাড়বো না। হবিগঞ্জের মাটিতে প্রয়োজন আমাদের লাশ পড়ে থাকবে, কিন্তু আমরা মামলা হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
এবং একটা পর্যায়ে পুলিশ মামলা করতে আমাদেরকে এই ক্যাম্পে নিয়ে এসেছে। আমরা অভিযোগ দায়ের করেছি, তারা 2 ঘন্টার মধ্যে, রাতের মধ্যে বলেছে মামলার কোর্ট দিবে। কামাইছড়া পুলিশ ক্যাম্পে অবস্থান নেন নেতারা। মঙ্গলবারের হামলার ঘটনায় ছাত্র দলের 11 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 100 জনের নামে সদর থানায় মামলা করা হয়। মামলার পর আবারও মৌলভীবাজারে ফিরে গেছে এনসিপি নেতৃবৃন্দ। হবিগঞ্জে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জুলাই পদযাত্রায় এনসিপি নেতাদের গাড়ি বহরে হামলার প্রতিবাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি। বুধবার রাত 8:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। ভিসি চত্বর ঘুরে টিএসসিতে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি। এ সময় জাতীয় ছাত্রশক্তির নেতারা বলেন, আওয়ামী লীগ আমলের মতো 144 ধারা জারি করে সরকার গণতান্ত্রিক অধিকার হরণ করছে। তারা এনসিপির উপর হামলার নিন্দা জানিয়ে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। বলেন, বিএনপি যদি সন্ত্রাসী পথ বেছে নেয় তাহলে তা রুখে দেবে ছাত্র জনতা। রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় হত্যা, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধের অভিযোগে মনোয়ার হোসেন জীবন ওরফে লেদু হাসানকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। র্যাব জানিয়েছে, লেদু হাসানের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় 32টি মামলা রয়েছে। নবোদয় হাউজিংয়ে বিএনপি সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাহ হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত সে। মেহেদী মিরাজকে সরিয়ে আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কের দায়িত্ব দেওয়া হলো লিটন দাসকে। আর ওয়ানডে ও টি-20তে সহ অধিনায়ক থাকবেন তাওহিদ হৃদয়। বোর্ড মিটিং শেষে এসব কথা জানান বিসিবির সভাপতি তামিম ইকবাল। এদিকে জেলা ও বিভাগীয় কোচদের বিসিবির পরীক্ষায় পাশ করেই যুক্ত হতে হবে নিজ নিজ পদে। বিসিবিতে ঝুলেছিল বেশ কিছু সিদ্ধান্ত, সেসব কারণে বোর্ড মিটিংও চলে বেশ কয়েক ঘন্টা। এরপর সংবাদ সম্মেলন আসেন বিসিবি সভাপতি তামিম ইকবাল, বোর্ড পরিচালক সানিয়ান তানিম ও ইয়াসির ফয়সাল। বেশ কয়েকদিন ধরেই আলোচনা ছিল ওয়ানডে ফরম্যাটে ক্যাপ্টেন্সিতে পরিবর্তন আসছে। সভা শেষে জানা গেল শুধু অধিনায়কত্ব নয়, পরিবর্তন এসেছে ভাইস ক্যাপ্টেন্সিতেও। লিটন দাস will be the white ball captain and Shanto will continue as red ball captain. The vice captain of the white ball will be Tawhid Hridoy and the vice captain of red ball remains as it is. এটা বলার সাথে সাথে এটা বলাটা খুবই জরুরি। মিরাজ was an exceptionally successful captain. এখন থেকে 2-1 সিরিজ খারাপ করলে বিসিবি শাস্তিতে চায় না। 6 মাসের জন্য থাকবে একটি প্ল্যান, সে অনুযায়ী ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেবে। এক সিরিজ জিতলে will celebrate like anything, will probably give them bonuses and everything. The second series if they lose, তাদেরকে আমরা ডেকে এসব প্রশ্ন করা, এটার পক্ষে আমি না। আমার কাছে মনে হয় যে 6 মাসের একটা প্ল্যান থাকতে হবে, they will present যেটা ওরা বলেছে। শুধু মাঠের ক্রিকেটে নয়, ক্রিকেট বোর্ডের চাওয়া সুযোগ সুবিধা বৃদ্ধি, সেজন্য সেন্টার অফ এক্সিলেন্সে বাড়তি নজর তামিম ইকবালের বোর্ডের। The board has agreed that BCB ফান্ড আমরা ইউজ করে আমরা এক্সেলেন্স সেন্টারটা কমপ্লিট করে ফেলব। স্টেডিয়ামের যে বিষয়টা আসছে, স্টেডিয়ামের বিষয়ের জন্য প্রবলি আমাদের এটা গভর্নমেন্টের ফান্ডিং লাগবে। সেপ্টেম্বরে দেশের মাটিতে আসার কথা ভারতীয় ক্রিকেট দলের। দুই বোর্ডের মধ্যে আলোচনা চললেও এখনো আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত। শুভদেবনাথ, নিউজ 24 ঢাকা। দর্শক, এই ছিল প্রবাসী সংবাদে। ধন্যবাদ সবাইকে।